প্রথমেই আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফুটেজ দেখাই। ক্ষমতায় আসার পরে পরেই লোকসভায় এটা বলেছিলেন নরেন্দ্র মোদী। मैं ऐसी गलती नहीं कर सकता हूं क्योंकि मनरेगा आपकी विफलताओं का जीता जागता स्मारक है। आजादी के 60 साल के बाद आपको लोगों को गड्ढे खोदने के लिए भेजना पड़ा। ये आपकी विफलताओं का स्मारक है और मैं गाजे बाजे के साथ इस स्मारक का ढोल पीटता रहूंगा। दुनिया को बताऊंगा कि ये गड्ढे तुम खोद रहे हो उन 60 साल के पापों का परिणाम है। इसलिए मेरी राजनीतिक सूझबूझ पर आप शक मत कीजिए। मनरेगा रहेगा, आन बान शान के साथ रहेगा और गाजे बाजे के साथ दुनिया में बताया जाएगा। গৌতম আদানির চার্টার্ড বিমানে চড়ে 2014 সালে ভোট প্রচার করেছিলেন মোদী। তাই কর্পোরেটের মন যে তিনি ভালোই বোঝেন তা নিয়ে এখন আর অন্তত কারো মনে কোনো সংশয় নেই। কিন্তু তিনি যে গ্রাম ভারতের বিষয় কিছুই বোঝেননি বা বুঝতে চান না, এই বক্তব্যের 10 বছর পরে এই মনরেগা নিয়ে বিল আনাই তার অন্যতম বড় প্রমাণ। 100 দিনের কাজের প্রকল্প বা মনরেগা প্রকল্পকে মোদী মনে করেছিলেন মানুষকে গর্ত খুঁড়তে পাঠানোর মতো একটি কাজ, আর বলেছিলেন 60 বছর কংগ্রেস রাজত্বের ব্যর্থতার একটি স্মারক। অথচ তার অপরিকল্পিত লকডাউনের সিদ্ধান্ত গ্রামের মানুষকে যে অনাহারে মরতে দেয়নি তার একমাত্র কারণ ছিল কিন্তু এই 100 দিনের কাজের প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে ডক্টর মনমোহন সিংয়ের সরকার মানুষের কাজের অধিকারকেও স্বীকৃতি দিয়েছিল, আর তার পেছনে বামেদের একটা বড় ভূমিকাও ছিল। কিন্তু বছর শেষে ডিসেম্বরে হঠাৎ এই প্রকল্পের নাম এবং চরিত্র বদল নিয়ে এমন এক তুগলকি ফরমান কেন জারি করল মোদী সরকার? মোদীর রাজনীতির একটা সহজ কৌশল হলো কেউ দাঁতের ব্যথায় কষ্ট পেলে সেখানে চিকিৎসা না করে কোনো ভারী জিনিস দিয়ে তার পা ভেঙে দাও। এবার পায়ের যন্ত্রণাতেই বেশি কাতর মানুষ দাঁতের যন্ত্রণা ভুলে যাবে। অর্থাৎ কোথাও আটকে গেলে সঙ্গে সঙ্গে আলোচনার অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দাও। টাকার দাম 91 পার হয়ে গেল 16 ডিসেম্বর। এবার তার দুরন্ত গতিতে সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছে। আর অন্যদিকে সংসদে ভোট চুরি নিয়ে আলোচনায় একেবারে ল্যাজে গোবরে অমিত শাহ এবং তার টিম। রাহুলের চ্যালেঞ্জ গ্রহণ করে এ নিয়ে অমিত শাহ তার সঙ্গে বিতর্কে নামার সাহসই দেখাননি। অথচ এরকম বিতর্কই তো গণতন্ত্রে হওয়া উচিত। বিশ্বের সমস্ত উন্নত গণতন্ত্রের দেশেই তো তা হয়ে থাকে। কিন্তু এখানে অমিত শাহ তাদের ভাষায় পাপ্পু রাহুলের সামনে একেবারে গুটিয়ে গেলেন কেন? কারণটা খুব স্পষ্ট। রাহুলের প্রশ্নের কোনো জবাব তার কাছে নেই, আর তাই দাঁতের ব্যথা ভোলাতে পায়ে মারার কৌশল নিতেই হবে। সেটাই কি মনরেগার নাম বদল নিয়ে বা চরিত্র বদল নিয়ে দেশ জুড়ে শোরগোল বাঁধানোর আসল কারণ? আর এর পেছনে কি আছে কর্পোরেট এবং পুঁজিপতি জমির মালিকদের বড় খেলা? আর এটাই ফাঁস করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ সাংবাদিক পি সাইনাথ। কি বলেছেন তিনি? আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে সেই কারণগুলিও আপনাদের সামনে তুলে ধরে তার বিশ্লেষণ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দেবেন। আর সেই সঙ্গে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার মতো কাজটিও সেরে ফেলতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। सर, ये जो कानून है इसके तहत हमारे गरीब भाई बहनों को जो रोजगार की कानूनी गारंटी मिलती है, जो अधिकार मिलता है, वह इस योजना में मांग के आधार पर संचालित होता है। मतलब जहाँ जहाँ रोजगार की मांग है वहाँ इस योजना द्वारा 100 दिनों का रोजगार अनिवार्य है, देना अनिवार्य है। इसके जरिए
ग्राम सभाओं को इस योजना की मांग की जमीनी परिस्थितियों के आधार पर तय करने का पूरा अधिकार दिया जाता था। आज वो अधिकार कमजोर किया जा रहा है। একটি সরকার শুধু পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের মানুষের স্বার্থকে কিভাবে বিপন্ন করতে পারে তা নরেন্দ্র মোদী সরকারে না এলে এদেশের মানুষ দেখতে পেতেন না। 2007 সালে রামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বিখ্যাত সাংবাদিক পি সাইনাথ ঠিক এরকম কথাই বলেছেন। সাইনাথের আসল পরিচয় হলো গ্রামীণ ভারত, কৃষক, শ্রমজীবী মানুষ এবং তাদের দারিদ্র্য নিয়ে রিপোর্টিং করা। এর জন্য তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত। গ্রামীণ ভারতের 100 দিনের কাজের প্রকল্প তথা মনরেগার নাম এবং চরিত্র বদলের বিষয়টি শোনার পর অত্যন্ত কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন পি সাইনাথ। এতটাই রেগে গিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সাংবাদিক যে তার প্রথম বক্তব্যই হলো এদেশের সবচেয়ে খারাপ ব্যাপারটা হয়েছিল সেদিন যেদিন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। সাইনাথ বলেছেন মোদী ও তার সরকার শুরুতেই এই মনরেগা প্রকল্প তুলে দিতে চেয়েছিল, কিন্তু দেশ জুড়ে বিরোধিতার জেরে তা পারেনি। কিন্তু তারপর থেকে বাজেট বরাদ্দ ছেঁটে বা নানা ছিলায় এই প্রকল্পকে শুকিয়ে মারার চেষ্টা করে গিয়েছে মোদী সরকার। কেন? তার আসল কারণটা পরে জানাচ্ছি। করোনার সময় মাত্র 4 ঘন্টার নোটিশে নরেন্দ্র মোদী দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন। কোনো প্রস্তুতি ছাড়া দেশ জুড়ে একেবারে চূড়ান্ত অপরিকল্পিত এক সরকারি বন্ধ রাখা হয়েছিল। এই বিশাল দেশের বিভিন্ন প্রান্তে বহু পরিযায়ী শ্রমিক, চিকিৎসা করতে যাওয়া মানুষ, বেড়াতে যাওয়া মানুষ আটকে পড়েছিলেন বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রীর এই তুগলকি ঘোষণার পরে মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। সেসব দৃশ্যের কথা নিশ্চয়ই সবাই মনে রেখেছেন। প্রথম 14 দিনের লকডাউন ক্রমে বাড়তে বাড়তে একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকলো, অথচ গ্রামের মানুষের হাতে তখন টাকা নেই এবং কাজও নেই। সেই সময় আশীর্বাদের মতো গ্রামের গরিব মানুষের কাছে ছিল মনরেগা বা 100 দিনের কাজের গ্যারান্টি। মনরেগার নাম এবং চরিত্র বদল নিয়ে পি সাইনাথের মতো প্রথিতযশা সাংবাদিক একেবারে চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর আসল মতলবটা ঠিক কি। এবার শুনুন সেটা। সাইনাথ বলেছেন মোদী সরকার 100 দিনের জায়গায় 125 দিনের কাজের নামে মানুষকে ভাঁওতা দিচ্ছে। নতুন এই প্রকল্পে কাজের নিশ্চয়তা বা গ্যারান্টিটাই চলে যাচ্ছে। আর এভাবে 60 দিন কাজ দেওয়ার নিয়ম চালু করতে চাইছে এখন কেন্দ্র। সাইনাথ বলছেন আসলে চাষাবাদের সময় যাতে কম বেতনের ক্ষেত মজুরের অভাব না হয় সেই কারণেই ওই মরশুমে মনরেগার কাজ বন্ধ করার চেষ্টা অনেক দিন ধরেই করা হচ্ছে। রেগার কাজে টাকার পরিমাণ কিছুটা বেশি বলে সেটা ছেড়ে দিন মজুররা, বড় কৃষক এবং পুঁজিপতিদের ক্ষেত খামারে কাজ করতে চান না। তাই বন্ধ করো মনরেগার কাজ। বিশেষ করে চাষের মরশুমে এই কাজ বন্ধ রাখতে পারলেই পুঁজিপতি, বড় কৃষি খামার এবং কর্পোরেটগুলো কম বেতনের ক্ষেত মজুর পাবে। আর তাই এই কাজ বন্ধ করার চেষ্টা চলছে। সাইনাথ বলেছেন আমার স্পষ্ট মনে আছে প্রাক্তন কৃষিমন্ত্রী শরদ পাওয়ারও একসময় এমনই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকরী করতে দেননি প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু এখন মোদী সরকার বিল এনে এটাই পাশ করাতে চাইছে। তাহলে স্পষ্ট হলো কেন মোদী সরকার এই মনরেগার চরিত্র বদল করে এটাকে কার্যত বন্ধ করে দিতে চায়। এই বিলটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরা। তার কারণও আছে। 100 দিনের কাজের প্রকল্পের নাম মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। নাথুরাম গডসের কথা সম্ভবত মনে রেখেই নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের শুধু চরিত্রই বদল করেনি, নামটিও বদল করে দিয়েছে। মহাত্মা গান্ধীর নামটি এই প্রকল্প থেকে ছেঁটে বাদ দিয়ে দিয়েছেন তারা। নতুন নামের সংক্ষিপ্ত রূপের মধ্যে রয়েছে বিবিজি রামজি বিল। একেবারে ছেলে মানুষের মতো কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নাম বদলে রামের পক্ষে নাম দেওয়ার ওকালতি করেছেন সংসদে দাঁড়িয়ে। কি বলেছেন শিবরাজ সিং চৌহান?
বলেছেন গান্ধীজি চাইতেন রামরাজ্য প্রতিষ্ঠিত হোক এবং তার মৃত্যুর সময়ও তার শেষ কথা ছিল হে রাম। তাই এই প্রকল্পের নাম বদল করা হচ্ছে। রাম না নাথুরাম তা নিয়ে বিতর্ক চলুক, তাতে লাভ মোদী সরকারেরই। পি সাইনাথ ঠিক এই প্রসঙ্গেই বলেছেন মোদী সরকার কাজের গ্যারান্টি দিন বাড়ানোর কৃতিত্ব নিতে চাইছে, কিন্তু রাজ্য সরকারগুলোর ঘাড়ে মজুরির খরচের শতকরা 40% দায়ী চাপিয়ে দিতে চাইছে তারা। অর্থাৎ চাহিদার ভিত্তিতে এতদিন যে কাজ হতো, এখন টাকার যোগানের ভিত্তিতে সেই কাজ হবে। আর এতে কি হবে? অত্যন্ত দরিদ্র রাজ্যগুলোয় এই প্রকল্পের চাহিদা বেশি, এটাই স্বাভাবিক। অথচ তাদের ঘাড়েই এখন এই প্রকল্পের খরচের 40% চাপিয়ে দিতে চাইছেন মোদি। এর ফল কি হবে তা একেবারে জলের মতো স্পষ্ট। বহু গরিব রাজ্যই এই প্রকল্প বন্ধ করে দিতে বাধ্য হবে। 100 দিনের কাজের প্রকল্পের শ্রমিকরা আসলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। শহুরে অসংগঠিত ক্ষেত্রগুলোকে মোদি প্রথম ধাক্কা দিয়েছিলেন নোটবন্দি করে, এরপরে আসে বিদঘুটে জিএসটি। এই জোড়া ধাক্কায় ভারতের গ্রাম ও ছোট শহরের ছোট ব্যবসার জিভ বেরিয়ে গেছে। এবার নতুন এই ভিবিজি রামজি প্রকল্প কোমর ভাঙবে গ্রামীণ অর্থনীতির। আর এর পুরোটাই কেন্দ্রের খেয়াল খুশির উপর নির্ভর করবে, কারণ তারাই দেবে এই প্রকল্পের 60% অর্থ। যে রাজ্য ওই 40% অর্থের বন্দোবস্ত করতে পারবে তারা পাবে ওই বরাদ্দ, যার ফলে দেশ জুড়ে এক অসম বন্টন তৈরি হবে। একই সঙ্গে কেন্দ্রের ঠিক করে দেওয়া বাজেটের সমাপ্তির সঙ্গে সঙ্গেই কাজের অধিকারও শেষ হয়ে যাবে। গ্যারান্টি বলে আর কিছু থাকবে না। একেই বলে একেবারে হাত পা ঝেড়ে দেওয়া। এবার এই নতুন প্রকল্পে টাকার দায়িত্ব ঝেড়ে ফেলার পাশাপাশি এর উপর নিয়ন্ত্রণও আরও বাড়াতে চলেছে কেন্দ্র। স্থানীয় নিয়ন্ত্রণের জায়গায় আসছে ড্যাশবোর্ড নিয়ন্ত্রণ। সেটা কীরকম? মনরেগা ভরসা করত গ্রাম সভা এবং পঞ্চায়েতের উপর। স্থানীয়ভাবে ঠিক করা হতো প্রয়োজন অনুযায়ী কোন কাজ করা হবে এবং সেটা করার জন্যই এই পদ্ধতি নেওয়া হয়েছিল। কিন্তু এই নতুন প্রকল্পে সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে ড্যাশবোর্ড, জিআইএস মানচিত্র, বায়োমেট্রিক ট্র্যাকিং এবং এআই অডিটের হাতে। মানে পুরো নিয়ন্ত্রণটাই থাকবে কেন্দ্রের হাতে এবং কাজ ঠিক করবে প্রযুক্তি। গ্রামের প্রয়োজন সেখানে কতটা গুরুত্ব পাবে? আদানি আম্বানি ও বড় কর্পোরেট জগতের লক্ষ কোটি টাকা মাপ করে দেওয়া ও তাদের মুখ চেয়ে নানান রকম ফন্দি ফিকির গত 11 বছর ধরেই করে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। চান্দা দো ধান্দালো প্রকল্পে নির্বাচনী বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা গেছে বিজেপির পকেটে। অর্থাৎ পুরো সিস্টেমটার মধ্যেই এখন রয়েছে সমস্ত কিছু কুক্ষিগত করার এক পরিকল্পনা। এবার আসুন এই প্রকল্প ঘোষণার টাইমিংয়ের প্রসঙ্গে। গতকাল মানে 16 তারিখে ডলারের সাপেক্ষে টাকার দাম 91 পার করে গিয়েছিল। ডলারের দাম গিয়ে দাঁড়ায় 91 টাকা 41 পয়সা। রাম নামের উপর ভরসা করে বিজেপি ও মোদী সরকার 91 টাকার পতন নিয়ে আর কোনো আলোচনার সুযোগই রাখেনি। আর এর সঙ্গে আছে রাহুলের ভোট চুরি নিয়ে অমিত শাহকে বিতর্কে চ্যালেঞ্জ করা। সমাজ মাধ্যমে এ নিয়ে কম ব্যঙ্গবিদ্রুপ চলছে না, বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে। কিন্তু শুরুতেই ওই যে বলেছি, দাঁতের ব্যথা হলে মোদী সরকারের কাজই হচ্ছে পা ভেঙে দেওয়া। এবার আপনি দাঁত ছেড়ে পা নিয়ে পড়ুন। কিন্তু এভাবেই কি বারবার পার পেয়ে যাবে মোদী সরকার? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে।